হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ধন্যবাদ সকলকে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানবো, শিখবো এবং আশা করি আজকে ক্লাস শেষে আমরা এই বিষয়টা সম্পর্কে সকলেই স্কিলফুল হব এবং মার্কেটে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো। ক্লাসে যাওয়ার পূর্বে আমি আপনাদের একটি বিষয় সম্পর্কে অবগত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে হোমওয়ার্ক দেওয়ার ডেডলাইন, সেটা হচ্ছে যে মনে করেন আজকে যদি আমাদের একটা ক্লাস হয়, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বা জুম লিঙ্ক দেওয়ার আগ পর্যন্তই আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। এরপর সাবমিট করলে সেই হোমওয়ার্কটি আর আপনার দেখা হবে না বা সেই হোমওয়ার্কটি কাউন্ট করা হবে না। এই জন্যই পরবর্তী ক্লাস শুরু হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করে দিতে হবে। আচ্ছা, আজকের ক্লাসের টপিকটি সম্পর্কে অনেকে হয়তো বা জানেন। আজকের ক্লাসের টপিকটি হচ্ছে যে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডটা কি সে বিষয়টা সর্বপ্রথম আমি আপনাদেরকে ক্লিয়ার করি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে যে মাইক্রোসফট একটা কোম্পানির নাম বা একটা প্রতিষ্ঠানের নাম, আর মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে যে ওই কোম্পানির একটা সাব প্রোডাক্ট। মাইক্রোসফট কোম্পানিরই একটা প্রোডাক্টের নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আশা করি ক্লিয়ার। তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি? আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন, সিভি তৈরি করতে পারি, রিপোর্ট জমা দিতে পারি, ডকুমেন্ট তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের লেখালেখি কাজ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। মাইক্রোসফট ওয়ার্ড আমরা কেন শিখবো সেটা আপনাদের মাথায় আসতে পারে। আমরা যদি নিজেদের কাজের ক্ষেত্রে যাই, আমরা যখন পরবর্তীতে ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে মানে ফ্রিল্যান্সিং কাজ মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে করবো, তখন সেক্ষেত্রে আমাদের নিজস্ব যদি পোর্টফোলিও মেকিং বলেন বা নিজস্ব কোনো দরকারি কাজে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি, অথবা আহ, আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ড নিয়েই আপনারা ফাইবার বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা আপনি লেখালেখি করতে পারেন। দেখবেন দোকানে যারা আপনাদেরকে সিভি লিখে দেয় তারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেই মূলত লেখালেখি করে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড মূলত একটা অফলাইন সফটওয়্যার, যার মাধ্যমে আপনি অনলাইন ডাটা কানেকশন ছাড়া বা ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি লেখালেখি করতে পারেন। আর ঠিক সেম মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করেন তার মধ্যে হয়তোবা কিছু কাজ মিসিং আছে বা কিছু এলিমেন্টস মিসিং আছে, কিন্তু গুগল ডক্স নামে অনেকে হয়তোবা একটা প্রোডাক্টের নাম জানেন। গুগল ডক্স এর মধ্যেও সেম মাইক্রোসফট ওয়ার্ডে যে সব লেখালেখি করা যায় ওগুলা করা যায়, কিন্তু গুগল ডক্স এর মধ্যে অনলাইন, ওইটা হচ্ছে অনলাইন একটা টুলস বা সফটওয়্যার, যেটার মধ্যে আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন থাকার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি অফলাইনে কাজ করতে পারবেন এবং কাজগুলো সাবমিট করতে পারবেন। গুগল ডক্স এর একটা সুবিধা হচ্ছে ওইটা আপনি যা আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন। মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কন্টেন্ট রাইটিং করতে বললো, আপনি কন্টেন্ট রাইট করলেন, ওটার মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। আম, ওই ভুলভ্রান্তিগুলো আপনার আপনি যদি শেয়ার করে এডিটর অপশন দিয়ে রাখেন আপনার ক্লায়েন্টকে, তো সেও এডিট করলো বা দেখতে পারলো, ঠিক করতে পারলো, আপনিও ঠিক করতে পারলেন। তো দুজন একসাথে মিলে কাজ করলে আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবেন এবং ভালো ফিডব্যাক পাবেন। আশা করি এই পর্যন্ত সকল বিষয়ে আমি যেগুলো বললাম, যে মাইক্রোসফট ওয়ার্ড কি, আমরা কেন ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা যায়, এটা একটা অফলাইন সফটওয়্যার অ্যান্ড অনলাইন সফটওয়্যার, গুগল ডক্স, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করছি। এ পর্যন্ত আশা করি সকলে বুঝতে পারছেন। আম, আচ্ছা, তাহলে আমরা মূল টপিকে চলে যাই, যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে করতে হয়। তো এই পর্যন্ত কারা কারা মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা কাজ করছেন তারা প্লিজ একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কারা কারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে পূর্ব অভিজ্ঞতা আছে। আচ্ছা, অনেকেই হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, তাদের মধ্যে আমি একজনকে ডেকে নিচ্ছি। যে জি, জি পারভেজ ভাই, আপনি বলেন যে মাইক্রোসফট ওয়ার্ড তো আপনি ইউজ করছেন লেখালেখির ক্ষেত্রে, তাই না? তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যে কোনো টেক্সট বা যে কোনো একটা বিষয় আমরা কিভাবে হাইড করতে পারি? মনে করেন এটা লেখার অবস্থায় থাকবে বা ওই নিজের জায়গাতেই থাকবে, জাস্ট হাইড হয়ে থাকবে। আপনি কি এই বিষয়টা জানেন? কি বলেন, আপনি এই বিষয়টা জানেন না? আহ, এটা খুবই সহজ একটা আহ, বিষয়। আচ্ছা, ঠিক আছে। জানতে হলে ক্লাসের সাথে থাকুন। এরকম আরো অন্যান্য অনেক ফিচার্স বা অনেক হিডেন ট্রিক্স আমরা জানবো আজকে সারা ক্লাসটিতে। আর যারা ফোন ইউজার আছেন তাদের চিন্তা করার দরকার নেই, কারণ আমি ক্লাসের শেষে ফোনের মাধ্যমে দেখাই দিব যে কোথায় কি ক্লাসগুলো আছে। যারা ফোন ইউজার তারা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ মানে অনেক মনোযোগ সহকারে ক্লাসটি করবেন, কারণ আপনাদের জাস্ট দেখায় দেওয়া হবে কোন জায়গায় কোন অপশনটা রয়েছে। মানে আপনি যদি লেখালেখি করেন সেক্ষেত্রে যদি কোন স্থানে কোন অপশনটা রয়েছে জাস্ট এটা দেখাই দিব, কারণ বিস্তারিত দেখানোর সুযোগ নাই।
বিস্তারিত আমি এখানে দেখাই দিচ্ছি, ওখানে জাস্ট আমি কোন কোন জায়গায় কোন অপশনটা রয়েছে এগুলো দেখাই দিব। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনাদের মধ্যে কেউ একটু কমেন্ট বক্সে জানান যে স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আশা করি সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনি আপনার ডেস্কটপ বা ডিভাইসের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে আপনার যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যেই সফটওয়্যার রয়েছে এটা ওপেন করবেন। আমি এই জায়গায় 2013 সাল ইউজ করতেছি, কারণ 2013 সাল মোটামুটি ভালো একটা সফটওয়্যার, মানে এই ভার্সনটা একটা গুড। এই জায়গায় যত ধরনের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সকল বিষয়ই আছে। আপডেট যে বিষয়গুলো ওগুলো আপনারা আপডেট অ্যাপসের মধ্যে পাবেন 2019 সফটওয়্যার থেকে। আচ্ছা, সর্বপ্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিব। এটা একটু লোড নিতে পারে যার যার পিসির কনফিগারেশন অনুযায়ী। তো দেখেন ওপেন করার সাথে সাথে আমার এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এটা মূলত একটা, আমরা যেমন আহ, যখন প্রিন্ট করতে যাই দেখবেন এক একটা পৃষ্ঠা প্রিন্ট হয়, তো এক একটা পৃষ্ঠা হচ্ছে যে এক একটা এরকম পেজ, যে জায়গায় পৃষ্ঠার মধ্যে দেখা যাচ্ছে এই জায়গায় আপনি পছন্দ অনুযায়ী পেজ নিতে পারেন। এগুলো হচ্ছে যে এলিমেন্ট, আপনারা অফলাইনে এই এলিমেন্ট সকল বিষয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা কিছু একটা টাইপ করি। আহ, যে কোনো বিষয়ে আমি একটা টাইপ করি যাতে আপনাদেরকে বিষয়গুলো দেখাতে এবং বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, আমি কি লিখছি, টুডে আওয়ার লেসন টপিক ইজ এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। এখন দেখেন লেখাটা খুবই সাধারণ হয়েছে না, বা একটু দেখতে সাধারণ। আচ্ছা, আমি আরো কিছু লিখি তাহলে হয়তোবা আপনাদেরকে আরো বোঝানো যাবে সহজে। একটা ছোট একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসি জিমিনি থেকে। আচ্ছা, আমি এরকম একটা লেখালেখি বা একটা লেখা আমি এই জায়গায় নিয়ে আসলাম প্যারাগ্রাফ। এই জায়গায় এখন এটা হচ্ছে যে ফন্ট অপশন, মানে আমরা সর্বপ্রথম হোমের কাজগুলো শিখবো। হোমে যাওয়ার পরে এই জায়গায় ফন্ট নামে একটা এই যে ইয়ে আছে, সেকশন আছে। ফন্টের সেকশনগুলো কি কি কাজ, প্যারাগ্রাফে কি কি কাজ, স্টাইলে কি কি কাজ, এগুলো শিখবো। তারপরে ইনসার্ট, ডিজাইন, এসব বিষয় শিখবো। আমরা মূলত মাইক্রোসফটের সকল বিষয় কিন্তু আজকে ক্লাসে আলোচনা করতে পারবো না, কারণ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যদি আমি ক্লাস করাতে যাই এই জায়গায় 10টা ক্লাস শেষ হয়ে গেলেও কিন্তু এমএস ওয়ার্ড নিয়ে কাজ শেষ হবে না। তাই আজকে যে মূল বিষয়গুলো আমাদের বেশি দরকার বা বেশি কাজে আসবে ওই বিষয়গুলো নিয়ে আজকে মূলত ক্লাসের টপিক আলোচনা করা হবে। আচ্ছা, সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয়টা জানার প্রয়োজন, আপনারা যতটুকু টেক্সট সিলেক্ট করবেন ঠিক ততটুকু টেক্সটই কিন্তু চেঞ্জ হবে, বা ওই আপনি যে কোনো যে কাজগুলো করবেন ওটা সিলেক্টেড টেক্সটের উপরেই শুধুমাত্র কাজগুলো হবে। যেমন এই যে আমি এতটুকু টেক্সট সিলেক্ট করছি, এখন যদি আমি এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করি, যেমন এই জায়গায় ক্যালিবারিয়াস আমি যদি আলজেরিয়ান দেই, দেখেন শুধুমাত্র এতটুকুই লেখা চেঞ্জ হয়েছে, নিচের লেখাগুলো চেঞ্জ হয় নাই। এর কারণ কি? কারণ আমি এতটুকু সিলেক্ট করছি। তারপরে যে আমি এতটুকু যে এ বাটারফ্লাই সিলেক্ট করি, দেখেন এখন শুধুমাত্র এতটুকুই টেক্সট চেঞ্জ হয়েছে। তো বুঝতে পারছেন, যতটুকু টেক্সট সিলেক্ট করবেন কাজ ঠিক ততটুকু টেক্সটের উপরই হবে। আচ্ছা, তারপরে এই জায়গা থেকে ফন্ট, এটা হচ্ছে যে লেখার স্টাইল। এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টাইল এই জায়গায় দিতে পারেন, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে টাইমস নিউ রোমানে দিতে, তো সেক্ষেত্রে আপনি এই জায়গায় সার্চ করতে পারেন, উপরে সার্চ করলে সেই টেক্সটটা চলে আসবে, টেক্সট স্টাইলটা।
টাইমস নিউ রোমান চলে আসছে। এখন যদি আমি সিলেক্ট করি নাই, সর্বপ্রথম সিলেক্ট করে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? এই যে টাইমস নিউ রোমান ফন্ট আকারে সিলেক্টেড, মানে টেক্সট চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে ফন্টের কাজ, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন অনুযায়ী বা টেক্সট ফন্ট অনুযায়ী আপনি জায়গায় সিলেক্ট করে, বিভিন্ন ধরনের অনেক ফন্ট আছে, আপনারা বাসায় ট্রাই করবেন। তারপরে যে বিষয়টা, এই জায়গা হচ্ছে 11, এটা হচ্ছে লেখার সাইজ 11। যেমন এতটুকু বিষয় সিলেক্ট করে, এটা হচ্ছে লেখাটা ছোট, আমি যদি পেজের উপরের লেখাটা বা হেডলাইনটা আবার বড় করতে চাই, তো সেক্ষেত্রে আমি জায়গায় নিচে যদি অ্যারোতে ক্লিক করেন, এই জায়গায় সাইজ চলে আসবে। দেখেন আমি যত উপরে দেখতেছি, টানতেছি, তত বড় সাইজ হইতেছে, যত নিচে তত ছোট সাইজ হবে। এই জায়গাতে আপনি যদি আপনার পছন্দ মতো ফন্ট সাইজ লেখাও দেন, দেখেন আমি যে 118 দেই, সাইজ হয়ে গেছে, ঠিক আছে? আর যদি আপনার হচ্ছে লেখালেখি করতে অসুবিধা হইতে পারে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই একটা, এই যে এর উপরে যে একটা তীর চিহ্ন আছে, এটা সিলেক্ট করার মাধ্যমে দেখেন বড় হবে, এক ধাপ বড় হবে, এক স্টেপ করে বড় হইতে থাকবে, আর নিচে ডান দিকেরটা ছোট হতে থাকবে। আর এটা হচ্ছে যদি আপনি আপার কেস ক্যারেক্টার, মানে হচ্ছে যে প্রথম প্রথম লেখাটা বড় হাতের হবে, তারপরে লেখাগুলো ছোট হাতের হবে, এরকম করতে চাইলে আপার কেস দিবেন, আর লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতে লেখা হবে। যতটুকু জানলেই হবে। তারপরে যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে বোল্ড। বোল্টের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে মোটা করতে পারি। যেমন এই যে আমি সিলেক্ট করে যদি বোল্ড করি, তো দেখেন এই লেখাটা মোটা হয়ে গেছে। আবার যদি এই লেখাটাকে আবার চিকন করতে চান বা পূর্ব অবস্থা নিতে চান, আবার সেই ক্ষেত্রে বোল্ডটা সরায় নিবেন, তাহলে দেখেন পূর্ব অবস্থা চলে গেছে। তারপরে যে অপশনটা রয়েছে আই প্যাটার্ন, এটা হচ্ছে যে আপনার লেখাটাকে ইটালিক আর কি, এটা আপনার টেক্সটটাকে যদি ইটালিক আকারে নিতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। এটা একটু হালকা বাঁকা হয়ে যাবে, এটার মানে হচ্ছে ইটালিক ফরম্যাট, যা একটু বাঁকা করে লেখা হয়। তো এটা যদি আপনি আবার পূর্ব অবস্থায় নিতে চান, সেই ক্ষেত্রে ইটালিকটা উঠায় নেবেন। পরবর্তীতে যে এলিমেন্টসটা রয়েছে, সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে হচ্ছে যে এই যে লেখার, এই যে টেক্সটের নিচে একটা লাইন বা একটা দাগ আনার জন্য আমরা আন্ডারলাইন সিলেক্ট করে রাখি। এই যে আন্ডারলাইন সিলেক্ট করছি, দেখেন এই জায়গায় এখন একটা আন্ডারলাইন হয়ে গেছে। তো আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এই জায়গায় ডান দিকে সিলেক্ট করলে দেখতে পারেন এই জায়গায় ডাবল ডট 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 রয়েছে। তো আপনার পছন্দ অনুযায়ী এই জায়গায় আন্ডারলাইন সিলেক্ট করতে পারেন। তারপরে বিভিন্ন অঙ্ক লেখার ক্ষেত্রে, অঙ্কের নিচে সাবস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, যেমন এক্সের নিচে আমরা যখন বা লগ 10 লিখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে এটা দিয়ে কাজ করতে পারি। এক্স স্কোয়ার মানে লেখার বা টেক্সটের উপরে যদি আমরা কোনো সংখ্যা দিতে চাই, সেক্ষেত্রে আপনার সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। তারপরেরটা হচ্ছে যে এই জায়গায় আপনার টেক্সট ইফেক্ট দিতে পারেন, যদি লেখার আপনার, যেমন এটা যদি জাস্ট সিম্পলি এটা ব্ল্যাক রঙের আছে, এটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান, যেমন এই কালার দিতে চান, এরকম দিতে চান, বিভিন্ন ধরনের কালার জায়গায় ডিজাইন রয়েছে। আবার যদি শ্যাডো আকারে দিতে চান, শ্যাডো আকার আপনি দিতে পারেন। তারপরে যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আপনার টেক্সট কালার যদি দিতে চান, এই জায়গা থেকে আপনি যে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, বা আপনার পছন্দ অনুযায়ী, বা আপনি চাইলে এই জায়গায় কালার ক্রিয়েটও করতে পারেন। এই জায়গায় আপনার পছন্দ অনুযায়ী কালার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এই জায়গায় জাস্ট ওকে দিবেন, ওই কালারটা এই জায়গায় শো হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনার বাসায় বসে বসে ট্রাই করবেন যে কোন কালারটা আপনাদের দেখতে সুন্দর লাগে, কিভাবে কি সুন্দর হয়, আপনার পছন্দ অনুযায়ী আপনি এই জায়গায় দিতে পারবেন। আচ্ছা, তারপরে ফন্টের বিষয় গেল। এই ফন্ট পর্যন্ত আপনার কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কারো কোয়েশ্চেন থাকলে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, সকলে বুঝতে পারছেন ফন্টের সেকশনটা। তারপরে যে সেকশনটা আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আহ, প্রথমত যে বুলেটস আছে, তারপরে এই জায়গায় নাম্বারিং আছে। বুলেটস এর কাজ কি? এই দেখেন আমরা যে জায়গায় কয়টা প্যারা হইছে, একটা, দুইটা, তিনটা প্যারা হইছে না? তো আমরা যদি তিনটা প্যারাটাকে ওই যে মানে লেখার আগে বুলেট বা বিভিন্ন ধরনের যে এরকম নিয়ে আসতে চাই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা বুলেট আসছে, তিনটা প্যারা, যার কারণে এই জায়গায় তিনটা এই যে বুলেট চিহ্ন আসছে। তো এটা হচ্ছে মূলত আপনার লেখাটাকে সৌন্দর্য, মানে লেখার যে স্টাইল বা প্যারাগ্রাফটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই বুলেট অপশনগুলো না হয়। তারপরে যে নাম্বারিং, আপনি যদি চান এই জায়গায় বুলেট না দিয়ে এই জায়গায় 1 2 বা যতগুলো প্যারা থাকবে তত নাম্বার থাকবে, আপনি এই জায়গায় জাস্ট বুলেটটা সরাই নিয়ে নাম্বারিং দিয়ে দিবেন, 1 2 3 চলে আসছে। তারপরে যদি কোনো এমসিকিউ তৈরির ক্ষেত্রে আপনারা A1
বা 1AI এগুলো দিতে চান সেক্ষেত্রে এরকমটা সিলেক্ট করে দিবেন। মানে আপনার যতগুলো সাব টাইটেল থাকবে বা সাব প্যারা থাকবে তত প্যারা অনুযায়ী এই জায়গায় সেট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে যে প্যারাগ্রাফের কাজ। তারপরে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখেন লেখাগুলো যে আমি লিখছি এই জায়গায় প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফটা ডান দিক থেকে শুরু হয়েছে বা এটা লেখার শুরুটা কিন্তু ডান দিক থেকে বাম দিক থেকে হয়েছে। তো এটা যদি আপনি চান মিডল বরাবর মাঝখান বরাবর অ্যালাইন করে রাখতে, মাঝখান বরাবর রাখতে পারেন। আবার আপনি যদি চান বাম দিক থেকে অ্যালাইন শুরু করতে সেটাও করতে পারেন। আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে অ্যালাইনমেন্ট বা অ্যালাইন জিনিসটা কি। কোনো বস্তুর সাথে অন্য কোনো বস্তুর অবস্থানকে অ্যালাইনমেন্ট বলা হয়। সকলেই এই কথাটা নোট করে রাখেন। কোনো বস্তুর সাথে অন্য কোনো বস্তুর অবস্থানকে অ্যালাইনমেন্ট বলা হয়। যেমন এই পেজের অ্যালাইনমেন্টটা হচ্ছে যে বাম দিক থেকে শুরু হয়েছে, আমি যদি চাই এই বস্তুটাকে বা এই লেখাটাকে মাঝখান থেকে শুরু করতে সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবো, যতটুকু সিলেক্ট করবো ঠিক ততটুকু কিন্তু চেঞ্জ হবে। সিলেক্ট করার পর আপনি যদি এই সেকেন্ড যে অপশনটা ক্লিক করেন তো সেক্ষেত্রে দেখবেন সেন্টার থেকে অ্যালাইন হবে। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই। দেখেন লেখাগুলো বাম দিক থেকে শুরু হয় ডান দিকে গিয়ে শেষ হয়ে গেছে। তো এই লেখাগুলো যদি আপনি সম্পূর্ণ মাঝখান থেকে শুরু করতে চান, দেখেন এখন সবগুলো লেখা একদম মিডল বরাবর চারিদিক থেকে সমান থাকবে। চারিদিক থেকে না, দুই সাইড থেকে সমান থাকবে মাঝ বরাবর। এখন লেখার লাইনটা মাঝখানে সুন্দর মতো সেট হয়ে গেছে। আপনি যদি চান এটা ডান দিক থেকে শুরু করতে ডান দিক থেকে দিতে পারেন। আর আপনি যদি চান নর্মালি জাস্ট যতটুকু লেখা হবে ততটুকুই অ্যালাইন হবে, তো এইভাবে দিতে পারেন। তারপরে যদি আপনি জাস্ট এই প্যারাটাকে বা যে কোনো সিঙ্গেল প্যারাকে আপনি এক সাইডে করতে চান সেক্ষেত্রে এই যে এই অপশনটা রয়েছে ইনক্রিজ ইনডেন্ট। তো এটা যদি দিলে দেখেন যতটুকু আমি ক্লিক করব ততবারই এটা ততটুকু সরে যাবে। আবার যদি আপনি এটা বাম দিকে করতে চান বাম দিকে করতে পারেন। আচ্ছা, এগুলো আমাদের প্যারাগ্রাফ আইকন। আচ্ছা, এটা হচ্ছে যে হিডেন বা শো বা হিডেন আইটেম আইকন। আমি যে প্রথমে যে পারভেজ ভাইকে আমি যে অপশনটা শিখাইছি বা দেখাইছি সেটা হচ্ছে যে হিডেন আইকন। হিডেন কিভাবে করতে হয়, মনে করেন এই যে একটা টেক্সট, এই টেক্সটটাকে আমি কিভাবে হিডেন করব। টেক্সটটা সিলেক্ট করার পর আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল+ডি ক্লিক করবেন। কন্ট্রোল+ডি ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে। এই জায়গায় যদি আপনি হিডেন করে দেন, দেখেন এই টেক্সটটা হিডেন হয়ে গেছে কিন্তু এই জায়গাতেই রয়েছে। এটা কিভাবে বুঝবো, যে ইউজার সে যদি আবার এই আইকনটাকে ক্লিক করে, দেখেন এই জায়গায় আবার চলে আসছে। এটা হচ্ছে যে হিডেন আইকনের কাজ। তারপরে এই জায়গায় বিভিন্ন ফরম্যাট রয়েছে, স্টাইল রয়েছে। আপনি যদি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে নর্মাল দিতে পারেন। কোনো স্পেস না দিয়ে আর যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি সেকেন্ডটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি হেডিং সিলেক্ট করতে চান হেডিং দিতে পারেন। আচ্ছা, এগুলো আমাদের হোম পেজের কাজ। তারপরে যে ইনসার্ট, ইনসার্ট অপশনের কাজ কি সেটা আমি দেখাইতেছি। ইনসার্ট অপশনের ভিতরে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। আমাদের দেখবেন সিভি তৈরির ক্ষেত্রে অনেকেই ইমেজ সেট করে পেজের মধ্যে। তো ইমেজ কিভাবে সেট করতে হয় হোম পেজের মধ্যে সর্বপ্রথম আমি এটা দেখাই। এই জায়গায় ইনসার্টে গিয়ে পিকচার্স নামে একটা অপশন থাকবে, পিকচার্সে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডিভাইসের যে কোনো একটা লোকাল ডিস্কে চলে যাব। এই জায়গা থেকে আপনি যে কোনো একটা ইমেজ যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, তখন এটা ইনসার্ট হয়ে যাবে। তারপরে এটা আপনি দেখেন এই টেক্সটটা এই জায়গায় সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আপনি এই টেক্সটটাকে এডিট করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কারেকশন করতে পারেন, কালারিং করতে পারেন, আর বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। আবার চাইলে এই যে এই পিকচারটাকে চেঞ্জও করতে পারেন, বা এই পিকচারে বিভিন্ন ধরনের বর্ডার দিতে চাইলে, দেখেন বর্ডার দিতে চাইলে, এই বর্ডার দিতে চাইলে বিভিন্ন ধরনের বর্ডারিং দিতে পারেন। তারপরে এই জায়গায় আপনি নিজের পছন্দ অনুযায়ী বর্ডারের কালার সিলেক্ট করতে পারেন। তারপরে পিকচার ইফেক্ট দিতে পারেন। কি বলছিলাম, যতটুকু অপশন বা যতটুকু আপনি বিষয় পরিবর্তন করতে চান ঠিক ততটুকুই সিলেক্ট করে পরে কাজ করবেন। দেখেন ইমেজ যদি আমি সিলেক্ট না করি সেক্ষেত্রে দেখবেন আমার হোম পেজে নিয়ে আসছে। এই জায়গায় আমি যত চেঞ্জ করি বা যাই করি এটা চেঞ্জ হবে না। সেই জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে যে সিলেক্ট করতে হবে অবশ্যই। সিলেক্ট করার পরে আপনি জায়গায় চেঞ্জ করতে পারবেন। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ইমেজ সিলেক্ট হয়ে যাব। জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের ফ্রেম নিতে পারেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।
আপনি এতটুকু ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ইমেজের জায়গায়। বর্ডারটা সুন্দর লাগতেছে না, তাই আমি বর্ডারটা সরাই দিই। আচ্ছা, এই জায়গায় কারেকশন কালার, আপনি জায়গায় বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, কালার রয়েছে, এগুলো আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে যে পিকচার বর্ডার তো দেখালাম, আমি পিকচার লেআউট জানার দরকার নাই। পজিশন, যদি আপনি আছে যে আমাদের নর্মালি সিবির যে ছবি সেটা থাকে ডান দিকে উপরের দিকে, তো সেক্ষেত্রে আপনি যেদিকে ইচ্ছা এদিকে দিতে পারেন। আপনি যদি বাম দিকে উপরের দিকে দিতে চান তাহলে এই ফরম্যাটটা সিলেক্ট করবেন, মাঝখানে দিতে চাইলে এই ফরম্যাটটা, ডান দিকে দিতে এই ফরম্যাটটা। তো এই ফরম্যাটটা মোটামুটি সব জায়গায় ইউজ করা হয়, ডান দিকে উপরের দিকে দেখতে সুন্দর দেখায়। আচ্ছা, এইগুলো ইমেজ অপশন। তারপর ইনসার্ট থেকে আপনি আর কি করতে পারেন, টেবিল আছে। আমরা বিভিন্ন ধরনের সিভিতে দেখবেন ইনফরমেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেবিল ইউজ করা হয়ে থাকে, অথবা অন্যান্য কাজের ক্ষেত্রেও টেবিল ইউজ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে জাস্ট টেবিলের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যত খুশি এই জায়গায় টেবিল নিতে পারেন। তবে এই জায়গায় সর্বোচ্চ মনে হয় সাইজ হচ্ছে যে 10x8, মানে 10টা কলাম নিতে পারবেন, 8টা রো নিতে পারবেন। আচ্ছা, রো আর কলামের বিষয়টা আমি বলি। কলাম হচ্ছে যে উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে যেই সারি রয়েছে সেটা হচ্ছে যে কলাম, আর বাম দিক থেকে ডান দিক বরাবর যেই সারি বা ছক রয়েছে সেটা হচ্ছে যে রো। আমি যদি এই জায়গায় 4টা টেবিল, 4টা রো আর 2টা কলাম নেই, তাহলে এই জায়গায় দেখেন 4টা রো চলে আসছে, আর 2টা 4টা কলাম চলে আসছে এবং 2টা রো চলে আসছে। তো এই রো গুলাকে আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, এই জায়গায় ইফেক্ট দিতে পারেন, ডিজাইন দিতে পারেন বিভিন্ন ধরনের আপনার পছন্দ অনুযায়ী। দেখেন এই জায়গায় হাজারো ডিজাইন রয়েছে। তো এরকম ফর্ম সিলেক্ট করার মাধ্যমে আপনি এই জায়গায় চেঞ্জ করতে পারেন। তারপরে এর মধ্যে আপনি যা ইচ্ছা তাই লেখালেখি করতে পারেন। আপনার যেটা মন চায় সেটা লিখতে পারেন। আচ্ছা, এগুলো টেবিলের কাজ। আর আপনি যদি মন চায়, আপনার যদি আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, যত খুশি তত টেবিল নিতে, তো এই জায়গায় জাস্ট টেবিলের উপরে ক্লিক করার পর ড্র টেবিলে চলে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী টেবিল ড্র করতে পারবেন। যে কোনো স্থানে যদি আপনার লেখার মাঝখানে যদি আপনি কোনো মানে ছকের মধ্যে যদি আবার ছক করতে চান, সেক্ষেত্রে আপনি এই জায়গায় নিজের পছন্দ অনুযায়ী বা সাইজ মতো আপনি ড্র করতে পারবেন, ভিতরে হোক আর বাহিরে হোক। আর আপনি যদি চান যে যতগুলো টেবিল আপনার মন চায়, যেমন ওই জায়গায় সর্বোচ্চ লিমিট দেওয়া ছিল 10x8, সেই ক্ষেত্রে আপনি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করেন, আপনার এই জায়গায় দেখেন নাম্বার অফ কলাম অ্যান্ড নাম্বার অফ রোজ। আপনি এই জায়গায় যত খুশি কলাম সিলেক্ট করতে পারেন, যত খুশি রো সিলেক্ট করতে পারেন। তারপর আপনি জাস্ট এই জায়গায় ওকে করে দিলে এই জায়গায় সিলেক্ট হয়ে যাবে বা ওই টেবিলগুলো চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কভার পেজ। কভার পেজ হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট এর যে ফার্স্ট পেজটা থাকে সেটা হচ্ছে মূলত কভার পেজ। তো কভার পেজ আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। এই জায়গায় বিভিন্ন ধরনের অনলাইন অনেকগুলো রয়েছে, আপনার বাসায় বসে বসে যেগুলো প্র্যাকটিস করবেন। আপনি যদি আরেকটা পেজ নিতে চান, সেক্ষেত্রে এই জায়গায় ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, দেখেন আরেকটা পেজ চলে আসছে। আচ্ছা, টেবিল পিকচার্স দেখালাম। অনলাইন, আপনি যদি অনলাইন থেকে, আপনার যদি পিসি থেকে কোনো পিকচার নিতে না চান, সেক্ষেত্রে অনলাইন থেকে আপনি বিভিন্ন পিকচারের জায়গায় সার্চ করার মাধ্যমে সার্চ করার মাধ্যমে ইনসার্ট করতে পারেন। তারপরে শেপের মধ্যে বিভিন্ন শেপ রয়েছে, আপনার লেখার প্রয়োজন অনুযায়ী যে কোনো শেপটা আপনি সিলেক্ট করে জায়গায় নিতে পারেন।
তারপরে চার্ট রয়েছে, এগুলো আপনার এখন বর্তমানে জানার দরকার নাই। এগুলো চার্ট হচ্ছে বিভিন্ন ধরনের যখন ডকুমেন্ট সাবমিট করে, যখন কোনো সার্ভে করা হয় তখন ওই সার্ভের যে চার্ট অনুযায়ী বা তথ্য অনুযায়ী একটা চার্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে এই অপশনটা ইউজ করা হয়। আপাতত এই জায়গায় আপনাদের তেমন আর কিছু নাই। হেডার ফুটার জানার দরকার আছে আপনাদের। হেডার কি? কোনো পেজের ঠিক টপ লাইনে বা টপ অপশনে যে আপনি যেই অপশনগুলো থাকে এগুলো হচ্ছে যে হেডার অপশন। হেডার অপশনের ভিতরে আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি, উপরের নাম, ব্যাচ নাম্বার, আইডি নাম্বার থাকতে পারে। তিনটা যখন থাকে তখন আপনি জাস্ট এই 3 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের টাইপ করতে পারেন আপনার হেডিং অপশনে। এটা হচ্ছে যে হেডিং এর কাজ। আর ফুটার হচ্ছে যে কোনো পেজের বটম অপশনে গিয়ে বটম অপশনে যাওয়ার পরে আপনি যে কোনো ধরনের এই জায়গায় স্টাইল রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী স্টাইল সিলেক্ট করতে পারেন। দেখবেন কোনো যদি সিবি নিচে সিগনেচার লেখা থাকে, তো সিগনেচার লেখাটা এই জায়গা থেকে সিলেক্ট করতে হয়। এটা হচ্ছে ফুটিং এর কাজ বা ফুটারের কাজ। এরপর বিভিন্ন সিম্বল রয়েছে, ইকুয়েশন ম্যাথ করার ক্ষেত্রে এগুলো কাজে আসে। আচ্ছা, এই অপশনটা ইনসার্ট থেকে যতটুকু অপশন শেখা দরকার আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের বাসায় বসে বসে আপনার এই বিষয়গুলো ঘাটাঘাটি করতে পারেন, তাহলে আর বিভিন্ন ধরনের ফরম্যাট আপনারা পাবেন বা ফিচার্স পাবেন। তারপরে ডিজাইনের মধ্যে গিয়ে যে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা সিলেক্ট করতে পারেন। পেজ লেআউট, আপনারা যদি পেজের মধ্যে মার্জিন দিতে চান সেক্ষেত্রে আপনারা এই মার্জিন সিলেক্ট করতে পারেন। সে জায়গায় আপনি মার্জিন করতে পারেন, মার্জিন এই জায়গায় শো হবে না। আপনি যখন পিডিএফ আকারে ডাউনলোড করবেন তখন এই জায়গায় শো হয়ে যাবে। যখন আমি যদি ন্যারো করতে চাই সেক্ষেত্রে আমার লেখাটা ন্যারো হয়ে গেছে, আপনি যদি নর্মাল করতে চান দেখেন এই জায়গায় মার্জিনটা নর্মাল হয়ে গেছে। তারপরে আপনি সাইজ কি দিতে পারেন। আমাদের মূলত সব জায়গায় A4 সাইজ ইউজ করা হয়। এই A4 সাইজের যে সাইজটা বা A4 পেজের যে সাইজটা এটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। 8.27 ইঞ্চ ইন্টু 11.69 ইঞ্চ, এটা হচ্ছে যে A4 পেজের সাইজ। তো A4 পেজের সাইজটা সবাই মুখস্থ রাখবেন, এটি সবসময় সর্বদা ইউজ করা হয়। তারপরে কলাম, জায়গা আপনারা কয়টা কলাম নিতে চান পেজের মধ্যে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি 1 দিলাম। এটা তো তখন দেখাইছি কতটুকু আপনি ডান দিকে নিতে চান, সেটা লিখে জাস্ট কত ইঞ্চি ডান দিকে নিতে চান বাম দিকে নিতে চান সেটা এই জায়গায় কমান্ড দেওয়ার মাধ্যমে আপনি এন্টার করতে পারেন। আর স্পেসিং হচ্ছে যে একটা লেখার মাঝে আর একটা লেখার সাথে আরেকটা লেখার যে ডিসটেন্স, মানে একটা লাইনের এই যে এই লাইন থেকে উপরের লাইনের মধ্যকার যে ডিসটেন্স এটাকে বলা হয় স্পেসিং। এই জায়গায় যদি 12 থাকে, 12 আছে, আমি যদি 24 করে দেই দেখেন স্পেসিং, সরি, যতটুকু অপশন সিলেক্ট করবেন বা যে লাইনটা সিলেক্ট করবেন ততটুকুই সেই লাইনটাই শুধুমাত্র চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। জায়গায় 12 পিটি ছিল সে জায়গায় 24 পিটি হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনি যদি স্পেসিং চেঞ্জ করতে চান সেটা ওই জায়গায় করতে পারবেন। তারপরে আর জায়গায় কিছু নাই তেমন। আচ্ছা, আপনার যদি ওয়াটারমার্ক, যেমন আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির যদি কপি কেউ করতে চায় সেক্ষেত্রে যাতে কপি করতে না পারে এই জন্য পেজের ব্যাকগ্রাউন্ডে বা পেজের ব্যাকওয়ার্ডে একটা ওয়াটারমার্ক সিলেক্ট করে বা ওয়াটারমার্ক ইউজ করে। ওয়াটারমার্কে যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে এই যে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। দেখেন এই জায়গায় ওয়াটারমার্ক ইউজ হয়ে গেছে। দেখেন বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, আপনি যে কোনোটা আপনি যদি কাস্টমও করতে চান সেক্ষেত্রে কাস্টমও করতে পারেন, এই অপশন রয়েছে এই জায়গায়। যেমন আপনি যে ওয়াটারমার্কে আপনার কোম্পানির নাম দিতে চান,
দেখেন এই জায়গা থেকে আপনি ফরম্যাটে চেঞ্জ করতে পারেন। তো এরকম অনেক অপশন রয়েছে, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন অফলাইনে। তারপর পেজ কালার, আপনি পেজ কোন কালার নিতে চান সেই কালার চলে আসবো, আপনি সাদা রাখাই ভালো। তারপর বর্ডার যে কালার, দেখেন এই জায়গায় বর্ডার মার্জিন শো হয়ে গেছে। আপনি এই জায়গা থেকে প্রথমে বর্ডার সিলেক্ট করছিলেন ইনসার্টের মধ্যে, আর এই জায়গায় হচ্ছে যে বর্ডার কিরকম হতে চান বা দেখতে চান ওরকমটা এই জায়গায় সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে মূলত আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা আলোচ্য এলিমেন্টস গুলা। এই জায়গায় আপনাদের জানার তেমন কিছু নাই। আচ্ছা, এটা এটা গেল হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড পিসির মধ্যে বা ডেস্কটপের মধ্যে কিভাবে ইউজ করতে হয় সেটা। তারপরে যে বিষয়টা আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে গুগল ডক্স, এটা তো অফলাইন সফটওয়্যার আমরা আলোচনা করলাম। এই যে আবার অনলাইন সফটওয়্যার বা আপনি নেট কানেকশন থাকলে সেক্ষেত্রে আপনি যদি গুগল ডক্স ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার চলে আসবেন, যাওয়ার পরে যে 9 ডট আইকন আছে এটাতে ক্লিক করলে নিচের দিকে চলে আসবেন। এই জায়গায় দেখবেন গুগল ডক্স বা শুধু ডক্স নামে একটা অপশন আছে, এটা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের একটা কপি বলতে পারেন। ওটা অফলাইন, এটা জাস্ট অনলাইন। আর এটার মধ্যে কিছু ফিচার হয়তো বা কম আছে, এর এতটুকু পার্থক্য। এছাড়া গুগল ডক্স এর মাধ্যমে আপনি লেখালেখি করতে পারেন। এই জায়গায় কিছু এক্সট্রা ফিচার রয়েছে, যে ফিচারগুলো ইউজ করা আর বেশি সহজ বা ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, জায়গা থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডক্সে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট যদি সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। উম, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জায়গা থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন, অথবা এই জায়গায় পূর্ববর্তী যে টেমপ্লেট গুলো ছিল এই যে জায়গা থেকে আপনি যে কোনো ধরনের, যেমন আপনি যদি সিভি তৈরি করতে চান এই টেমপ্লেটটা নিতে পারেন। লেটার বা পত্র পত্রিকা যদি এই জায়গায় নিতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। আর প্রজেক্ট নিতে চাইলে এরকম রিপোর্ট প্রতিবেদন যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। আপনি নর্মালি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে দেখায় আপনাদের, যেহেতু অনলাইন সফটওয়্যার সেক্ষেত্রে লোডিং নিতে একটু টাইম নিতে পারে। দেখেন এই জায়গায় তো সেম অপশন বা সেম এলিমেন্টস গুলো রয়েছে যেগুলো এমএস ওয়ার্ড আমরা দেখে আসছি। আচ্ছা, এমএস ওয়ার্ড আমরা যে লেখাটা লিখছি ওই লেখাটা জাস্ট কপি করে আনি। আচ্ছা, সর্বপ্রথম গুগল ডক্স এর উপরে একটা আনটাইটেল ডকুমেন্ট আছে। ও আমি তো আপনাদের সেভ করা দেখাইনি এখনো। গুগল ওয়ার্ডের মধ্যে আপনার লেখালেখি শেষ হওয়ার পরে ডান দিকের উপরে এই জায়গায় ডান দিকের উপরে ফাইল নামে একটা অপশন আছে, ফাইল নামে অপশনে ক্লিক করতে পারেন, অথবা এই যে সেভ আইকনে ক্লিক করতে পারেন। তো আমি ফাইল অপশনে দেখাই। এই জায়গা থেকে আপনি সেভ দিতে পারেন বা সেভ এস। তারপর আপনি কম্পিউটার যেই ড্রাইভে ইউজ করতে চান সেক্ষেত্রে কম্পিউটার যাওয়ার পর ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনার ওই ফাইল সেভ করবেন কি নামে সেটা শো করবে। এই জায়গায় যদি আমি যে কোনো নামে আপনি সেভ করতে পারেন। সেভ অ্যাজ টাইপ মানে সেভ অ্যাজ যদি দেন আপনি সেক্ষেত্রে ডিফল্ট আকারে সেভ হবে না। আপনি যেই ডকুমেন্ট আকারে সেভ করতে চান, যদি আপনি ওয়ার্ড ডকুমেন্ট আকারে দিতে চান ওয়ার্ড ডকুমেন্ট দিতে পারেন, পিডিএফ আকারে দিতে চান পিডিএফ দিতে পারেন। তো মূলত সবাই এই জায়গা থেকে পিডিএফ সিলেক্ট করবেন, অথচ অথবা ওয়ার্ড ডকুমেন্টও সিলেক্ট করতে পারেন। তো পিডিএফ সেভ করে আপনি যদি সেভ দিয়ে দেন জাস্ট এই জায়গায় সেভ হয়ে যাবে। দেন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন এটা জাস্ট এটার কোনো চেঞ্জ করা যাবে না, আপনি জাস্ট কপিরাইট করতে পারবেন। আর যদি ওয়ার্ড ডকুমেন্ট দিতাম তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীতে এটা ওপেন করলে ওয়ার্ডে ওপেন হতো, অ্যান্ড আপনি এটাকে যে পরবর্তীতে এডিট করার সুযোগ ছিল। এখন আর এডিট করার কোনো সুযোগ নেই, কারণ এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপর যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্ট অপশনে যাওয়ার পরে এই জায়গা থেকে আপনি যদি কানেক্টেড থাকে প্রিন্টার কানেক্টেড করার পরে আপনি এই জায়গায় কয়টা পেজ নিতে চান
কয়টা পেজ প্রিন্ট করতে চান, সাইজ কি দিতে চান, এই যে A4 সাইজ অবশ্যই সেভ করে A4 সাইজ দিয়ে আপনি প্রিন্ট করবেন। এই জায়গায় যারা প্রিন্টার আছে, প্রিন্টার যদি থাকে কারো কাছে, তো আপনি যদি প্রিন্ট করতে চান এই অপশনগুলো ইউজ করতে পারেন। আর জায়গায় তেমন কিছু নাই, নতুন ফাইল নিতে চাইলে নতুন, ওপেন দিতে ওপেন, সেভ করতে জাস্ট সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ দিতে চাইলে আপনি আপনার সেভ অ্যাজ টাইপ সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে যদি গুগল ডক্সে চলে আসি, এই জায়গায় সর্বপ্রথম আনটাইটেল ডকুমেন্ট নামে একটা অপশন আছে, মানে এই জায়গায় আপনার ডকুমেন্টটার টাইপ বা ডকুমেন্টের টাইটেল কি দিতে চান সেই টাইটেল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেভ করে রাখবেন। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন সেক্ষেত্রে ক্লায়েন্টের নামটাও দিতে পারেন, ক্লায়েন্টের প্রজেক্টের নাম দিতে পারেন, যেটা মন চায় সেটাই দিতে পারেন। হ্যাঁ, সেটা দেওয়ার পরে আপনি ফাইল থেকে তো আমরা নতুন পেজ সিলেক্ট করছি। আচ্ছা দেখেন, এই জায়গাতেও ঠিক সেম নর্মাল টেক্সট, মানে আপনি যদি টেক্সটের কোনো স্টাইল দিতে চান বা ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই জায়গা থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এই জায়গায় এরিয়াল আছে, আপনি যদি দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমাদের সর্বপ্রথম শর্ত ছিল কি, যতটুকু আমরা সিলেক্ট করব ঠিক ততটুকুই চেঞ্জ হবে। এই জায়গায় যদি আমরা এক লাইন সিলেক্ট করি জাস্ট এক লাইনই চেঞ্জ হবে, আর যদি দুই লাইন সিলেক্ট করি দুই লাইন চেঞ্জ হবে। আর যদি সবগুলো একসাথে চেঞ্জ করতে চান সবগুলো একসাথে সিলেক্ট করবেন, তারপরে চেঞ্জ করবেন। লেখালেখির সুবিধার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ট্রাই করতে পারেন যে লেখালেখি সম্পন্ন করবেন আগে, সবার আগে লেখালেখি যতটুকু দরকার শেষ করার পরে গিয়ে আপনি এডিট করবেন, তা না হলে আপনার সময় অনেক নষ্ট হবে। কারণ একটা লিখবেন, একটা লাইন লিখবেন, একটা লাইন এডিট করবেন, আবার আরেকটা লাইন লিখবেন, একটা লাইন এডিট করেন। এর থেকে ভালো আপনি সব লেখাগুলো একসাথে শেষ করার পরে আপনি এডিট করেন, তাহলে আপনার সময় অনেক সেভ হবে। আচ্ছা, এগুলো ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করব, এটা যদি আপনি ফন্টটাকে বড় করতে চান সেক্ষেত্রে আপনি এই জায়গায় ক্লিক করার মাধ্যমে বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, লেখাটাকে যদি বোল্ড করতে চান সেক্ষেত্রে বোল্ড করতে পারবেন, ইটালিক ফরম্যাটে করতে চাইলে ইটালিক করতে পারেন। এই জায়গায় অপশন রয়েছে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন এই জায়গায় চলে আসছে। তার পরিবর্তিতে আপনি যদি কালারটাকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালারটা চেঞ্জ করারও সুযোগ রয়েছে। আপনি হলুদ দিতে পারেন, অথবা আপনার মানে দৃষ্টিকে আকর্ষণ করে এরকম কালার দিবেন। কখনোই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল রেখে কালার দিবেন না, এতে করে আপনার লেখাটা পড়তে যে পড়বে ওনার কষ্ট হতে পারে। তো এই জায়গায় আপনার পছন্দ অনুযায়ী টেক্সট ফরম্যাট দিয়ে দিবেন। তারপর হাইলাইট করতে পারেন। হাইলাইট বিষয়টা কি, আমরা যখন লেখার উপরে মানে লেখাটাকে ফোকাস করার জন্য আমরা যেই হাইলাইটার ইউজ করে হাইলাইট করে থাকি ওটাকে হাইলাইট বলা হয় মূলত। তো আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি এই লাইনটা জাস্ট ন্যাচারাল আর্টিসিটি ইজ অলওয়েজ ইন্সপায়ারিং, এটা সিলেক্ট করার পর আমি যদি এটাকে হাইলাইট করে দিই, কি রঙে হাইলাইট করতে চাই সেটা সিলেক্ট করে দিবেন। দেখেন এই লেখাটা হাইলাইট হয়ে গেছে। যেটা হচ্ছে হাইলাইটের কাজ। আপনি যদি কোনো লেখাটাকে ফোকাস করতে চান সেক্ষেত্রে আপনি হাইলাইটার ইউজ করতে পারেন। এই জায়গায় যে এক্সট্রা একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক ইনসার্ট করতে পারেন। লিঙ্ক ইনসার্ট কি, আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করবেন সেক্ষেত্রে দেখবেন লেখা ঠিকই আছে, ওই লেখার ভিতরে আমার একটা লিঙ্ক আসতেছে, ওই লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে আপনাকে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই জায়গায় লিঙ্ক ইউজ করতে পারেন। যেমন আমি যদি এই লেখাটার মধ্যে লিঙ্ক নিয়ে আসতে চাই, এই জায়গায় সিলেক্ট করবো লেখাটা, লেখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এই জায়গায় দেখেন ইনসার্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। তো এই জায়গায় আপনি কোন লিঙ্কটা ইনসার্ট করতে চান, আমি এই লিঙ্কটা যদি এই জায়গায় কপি করে এই জায়গায় জাস্ট পেস্ট করে দিব অ্যান্ড অ্যাপ্লাই করে দিব। দেখেন এই জায়গায় লিঙ্ক অ্যাটাচ হয়ে গেছে। এই জায়গায় এখন যদি কেউ ক্লিক করে এই জায়গায় ওনাকে এই ওয়েব পেজে নিয়ে যাবে সরাসরি। ঠিক আছে, এটা হচ্ছে ইনসার্ট লিঙ্কের কাজ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কি কি ইনসার্ট লিঙ্ক করতে পারবেন তারা একটু হ্যান্ড রাইজ করুন, দেখি আপনাদের মধ্যে কতটুকু, কয়জন ব্যক্তি শিখতেছে কয়জন শিখতেছে না। আচ্ছা, অনেকে দেখি শুয়ে রয়েছে ভিডিও মোডে আসার পরেও। তো তাদেরকে বলবো আপনারা এই ক্লাস থেকে কোনো কিছু নিতে পারবেন না, শুধুমাত্র দেখেই যাবেন বা শিখা নিতে পারবেন না। আপনারা যতটুকু আমার ক্লাসের সাথে এঙ্গেজ থাকবেন ততটুকু বিষয় আপনি জাস্ট নিতে পারবেন। আর যদি এই জায়গায় যদি সিলেক্টেড না থাকেন বা
ইউজ করতে না পারেন বা আমার সাথে এঙ্গেজ হতে না পারেন, সেক্ষেত্রে আপনি বিষয়গুলো নিতে পারবেন না। দেন সেকেন্ডলি আপনার যে বিষয়টা এই জায়গায় এলিমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি কোনো কমেন্ট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। কোনো ইমেজ ইনসার্ট করতে চান এই জায়গা থেকে আপনি ওয়েব ব্রাউজারে সার্চ করার মাধ্যমে ওটা আপনার ড্রাইভ থেকে, ইউআরএল থেকে, ক্যামেরা থেকে, আপলোড ফ্রম এ কম্পিউটার থেকে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এই জায়গায় ছবি ইনসার্ট হয়ে গেছে। তারপরে এই যে আপনি এই জায়গায় আনতে চান এটাও করতে পারেন। এটাকে ছোট বড় করতে চান সেক্ষেত্রে এটাও করার সুযোগ রয়েছে। আচ্ছা, তারপরে যে অপশন রয়েছে হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি যদি এই লেখাটাকে যে পূর্ববর্তীতে আমরা দেখছিলাম যে জায়গায় অ্যালাইনমেন্ট, জাস্ট এই জায়গায় কিছু সিম্বল চেঞ্জ রয়েছে কিন্তু সিম্বলগুলোর কাজ সেম, বা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে যে কাজটা দেখছি ঠিক সেম ভাবে কাজ করা যায়। জায়গায় যদি আপনি অ্যালাইনমেন্টটা বাম দিক থেকে দিতে চান বাম দিক থেকে দিতে পারেন, মাঝখান থেকে দিতে চান মাঝখান বরাবর দিতে পারেন, ডান দিক থেকে দিতে পারেন, এরকম বিভিন্ন ধরনের সিলেক্ট করতে পারেন। আপনি যদি স্পেসিং দিতে চান লেখার মাঝখানে, দেখেন স্পেসিং বেড়ে গেছে, এক লাইন থেকে আরেক লেখার মাঝখান মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা আহ, বৃদ্ধি পাবে, ডাবল করলে আরো আরো বেশি বৃদ্ধি পাবে। তো এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্পেসিং দিবেন। তারপরে যদি আপনি জায়গায় থেকে জায়গায় চেক লিস্ট মানে জায়গায় টিক চিহ্ন দেওয়ার জন্য আর কি, মনে করেন আপনি লেখাটা আছে বা এই লেখাটা আপনি জানেন ভুল, বা এই লেখাটা আপনি সঠিক মানে করার জন্য যে কারেকশন করার জন্য আপনি ডিলিট না করে আপনি যদি আপনার ক্লায়েন্টকে দেখাতে চান সেক্ষেত্রে আপনি এই জিনিসটা রাখতে পারেন অপশনটা। তারপরে হচ্ছে যে বুলেট অপশন। আমি যদি লেখার মাঝখানে লেখার মধ্যে যদি কোনো বুলেট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ মতো বুলেট ইউজ করবো, ইউজ করার মাধ্যমে এই জায়গায় সিলেকশন করতে পারবো। তারপর লেখাটা যদি আপনি ডান দিকে সরায় নিতে চান সেই ক্ষেত্রে আপনি এই ডিক্রিজ ইনডেন্ট প্রেস করবেন, আর ইনক্রিজ ইনডেন্ট, কারণ এটা করলে ডান দিকে চলে যাবে আর এটা করলে বাম দিকে চলে আসবে। এই ছিল আমাদের হোম পেজের কাজ। আমরা যদি এডিট করতে চাই এডিট করতে পারি, রিডু আনডু কপি পেস্ট করার অপশন রয়েছে। তারপর ভিউতে যাই, ভিউতে গিয়া জায়গায় আপনি রুলার ইউজ করতে মানে এই জায়গায় যদি রুলার না দেয় দেখেন উপরে যে একটা মার্কিং করা ছিল রুলারটা এটা চলে গেছে। আর যদি জায়গায় আপনি নিয়ে আনতে চান তাহলে দেখেন এখন এই জায়গায় রুলারটা চলে আসছে। আপনি আপনার মাপ মতো রুলার ইউজ করে এই জায়গায় রুলার সহযোগিতা নিয়ে আপনি কাজ করতে পারেন। সেকেন্ডলি ইনসার্টে গেলে এই জায়গা থেকে আমরা ইনসার্ট টেবিল করতে ইমেজ করতে পারি, টেবিল ইনসার্ট করতে পারি, আপনার ওই জায়গায় যত খুশি তত টেবিল ইনসার্ট করতে পারেন। তারপরে আপনি যদি কোনো ড্র করতে চান ড্রয়িং সিলেক্ট করার সুযোগ আছে, চার্ট ইউজ করার সুযোগ আছে, আপনি যদি বার চার্ট ইউজ করতে চান অথবা কলাম, এগুলো আপনার পাশাপাশি ট্রাই করবেন, ট্রাই করলে আপনি বুঝতে পারবেন বা অনেক কিছু আপনি নিজেই উদ্ভাবন করতে পারবেন যে এই বিষয়টার কাজ এটা। আপনি কোনো লাইন নিতে চাইলে লাইন নিতে পারেন। এই জায়গায় দেখেন আরেকটা ফিচার আছে, ইমোজিও সিলেক্ট করা যায়। আমাদের গুগল ডক আমাদের হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ইমোজি সিলেক্ট করা যেত না, এই জায়গায় ইমোজি সিলেক্ট করা যায়। আপনি যদি কোনো ক্লিপ অ্যাড করতে চান, কোনো তারিখের, কোনো মানুষের বা কোনো ক্যালেন্ডার বা যে কোনো বিষয় আপনি যদি স্মার্ট ক্লিপ ইউজ করতে চান চিপস, সেক্ষেত্রে এটা করতে পারেন। ফুটনোট, স্পেশাল ক্যারেক্টার, ওয়াটারমার্ক, হ্যাঁ ওয়াটারমার্কটা দরকার আছে। ওয়াটারমার্ক তো ওই যে আপনাদের শিখালাম, এই জায়গায় আপনি কি ওয়াটারমার্ক দিতে চান সেটা এই জায়গায় ইউজ করবেন। আপনি যদি টেক্সট ওয়াটারমার্ক ইউজ করতে চান, দেখেন যে ক্যারিয়াল হবে, ফন্টটা কিরকম হবে, এই জায়গায় আপনি ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। আপনি যদি কোনো ছবি দিতে চান সেই ক্ষেত্রে এই জায়গায় ছবি আপলোড করে ওয়াটারমার্ক দিতে পারেন। তো এভাবে আপনি ওয়াটারমার্কও সিলেক্ট করতে পারেন। তারপরে কি অপশন ছিল, হেডার অ্যান্ড ফুটার ছিল মেবি। হ্যাঁ, হেডার ফুটার তো আপনাদের দেখাইছি যে আপনি জায়গা থেকে হেডার সিলেক্ট করতে পারেন, যে জায়গায় হেডার সিলেক্ট হয়ে গেছে। তারপরে জায়গা থেকে আপনি ফুটার ইউজ করতে পারেন।
আর আপনি যদি সিগনেচার অপশন আলাদাভাবে নিতে চান সেক্ষেত্রে ফুটার ইউজ করবেন। আর যদি আপনি টপ হেডলাইনে কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি হেডার সিলেক্ট করবেন। আপনি পেজ নাম্বার সিলেক্ট করতে পারেন, যে 1 নম্বর 2 নম্বর পেজ, লিঙ্ক অ্যান্সার তো দেখাইলামই। তার ফরম্যাটের মধ্যে আপনার জায়গায় টেক্সট স্টাইল এগুলো তো ওই অপশনে হোমেই রয়েছে। তারপরে প্যারাগ্রাফ স্টাইল আপনি কি দিতে চান, হেডিং 1 সিলেক্ট করতে পারেন, হেডিং 2, বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এগুলো বাসায় বসে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব, ওই জায়গা থেকে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন। তারপরে বুলেট, নাম্বার, শোল্ডার, হেডার, ফুডার, আচ্ছা এই জায়গা থেকে আর তেমন কিছু নাই। উম, তো এই ছিল আজকের বিষয়গুলো, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স এর যে বিষয়টা। গুগল ডক্স এর সেভ করার ফরম্যাটটা একটু অন্যরকম। এই জায়গায় যদি আপনি এই যে ডান দিকে উপরে দেখবেন একটা তালার মতো আইকন আছে বা শেয়ার আইকন আছে, এটাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে এই জায়গায় আপনি কাকে কাকে এই ওয়ার্ডটা বা এই ফাইলটা সেন্ড করতে চান তাকে তার ইমেল অ্যাড্রেস দিতে পারেন বা ফোন নাম্বার দিতে পারেন। তারপরে তারে কি আপনি এডিটর দিবেন, যদি আপনি এডিটর সিলেক্ট করে সেন্ড করেন সেক্ষেত্রে উনি আপনার যে মেল পাওয়ার পরে উনি এই যে ফর্মটা এটা এডিট করতে পারবে। যেমন আপনি যদি ক্লায়েন্টের সাথে একত্রে বসে এডিট করতে চান সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি এডিটর ক্লায়েন্টের জিমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি যদি তাকে এডিটর অপশন সিলেক্ট করার পর সেন্ড করেন সেক্ষেত্রে উনি এডিট করতে পারবে, আপনি এডিট করতে পারেন। উনি যদি ভিউয়ার দেওয়ার পরে আপনি সেন্ড করেন সেক্ষেত্রে উনি জাস্ট ভিউ করতে পারবে বা দেখতে পারবে, আপনার ডকুমেন্টটা এডিট করতে পারবে না। আর যদি কমেন্টটা দিতে চান সেক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেক্ষেত্রে সে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। এই ছিল শেয়ারের অপশনটা। অবশ্যই ওনাকে দেওয়ার পূর্বে এই বিষয়টা জেনারেল অ্যাক্সেস এটাকে অবশ্যই রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান বি উইথ দ্য লিঙ্ক দিতে হবে। কারণ রেস্ট্রিক্টেড দেখা থাকলে উনি আপনার ফর্মটা দেখতে পারবেন না বা আপনার ডকুমেন্টটা দেখতে পারবেন না। এই জায়গায় ভিউ ওয়ার্ক কমেন্টটা এডিট দিতে পারেন। তারপরে যদি আপনার কাছে তো ওনার মেইল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে ওনার পেস্ট করে দিবেন। যে লিঙ্কটা উনি লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনাদের এই ফর্মের ওপেন হয়ে যাবে। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়, গুগল ডক্স এর বিষয়। তো মোবাইল ইউজার যারা রয়েছেন তাদেরকে একটু মোবাইলের মাধ্যমে দেখাই দিই যে কোন জায়গায় কি অপশন আছে। আচ্ছা মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে যারা ইউজার আছে, মোবাইল ইউজার, তাদেরকে আমি দেখাই দিই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, আশা করি সকলে আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। তো স্ক্রিন সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। এই জায়গা থেকে আপনি ওয়ার্ড লেখার পরে একটা সফটওয়্যার আসবে, আপনি ওয়ার্ড নিয়ে ইনস্টল করে নেবেন। জাস্ট এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যেটা ফ্রি মোবাইল ইউজারদের জন্য, মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ডাউনলোড হতে হতে একটু টাইম নিতে পারে। ওপেন করার পর এই জায়গায় যে প্লাস নামে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করবেন। দেখেন এই জায়গায় ঠিক সেম আমরা যেভাবে ওয়ার্ড এক্সেলে কাজ করছিলাম ওইটা এই জায়গায় এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের টেক্সট টাইপ করতে পারেন। মোবাইলে টাইপিং তো আমরা মোটামুটি সকলেই জানি। তো জায়গায় সিলেক্ট করার পরে সর্বপ্রথম আমাদের কাজ কি ছিল বা সর্বপ্রথম শর্ত কি ছিল, সিলেক্ট করা। যতটুকু বেশি আমরা চেঞ্জ করবো ততটুকু সিলেক্ট করা। যে সিলেক্ট করার পরে যদি আমি এই অপশনটাকে বোল্ড করতে যাই, দেখেন এই জায়গায় বোল্ড অপশন আছে, বোল্ড করতে পারি, ইটালিক ফরম্যাটে করতে পারি, আবার এগুলো সরাই নিতে পারি, আন্ডারলাইন করতে পারি, টেক্সট কালার চেঞ্জ করতে পারি। তারপরে এই জায়গায় বুলেট অপশন আছে, নাম্বারিং অপশন আছে, আপনি যদি ইনক্রিজ ডিক্রিজ ইনটেন্ট আছে। তারপর জায়গা থেকে শো অ্যান্ড হাইড অপশন আছে। ওই জায়গা থেকে বিভিন্ন লিঙ্ক আপনি ইনসার্ট করতে পারেন যে ওয়েব পেজে যাওয়ার জন্য। এই জায়গা থেকে আপনি ছবি ইনসার্ট করতে পারেন, পিকচার, যে পিকচার ইনসার্টের অপশন আছে, ছবি টেবিল ইনসার্টের অপশন আছে।
এই যে দেখেন এই জায়গায় সকল বিষয়গুলা সেম, ঠিক সেম যেভাবে রয়েছে ওই বিষয়গুলো সবকিছু এই জায়গায় আছে। বোল্ড, ইটালিক, পরে যদি ক্রস করতে চান ক্রস করতে পারেন, হাইলাইট, ফন্ট কালার, ক্লিয়ার ফরম্যাটিং, বুলেটস, নাম্বারিং, এগুলার যে স্টাইল সব কিছুই আছে। জায়গায় আপনি যে হেডিং দিতে চান হেডিং এ সিলেক্ট করতে পারেন। এটা ছিল আমাদের হোমের যে হোম পেজের যে বিষয়টা। তারপরে যে দেখেন এই জায়গায় হোম অপশন আছে, হোম অপশনের ভিতরে ক্লিক করার পরে জায়গায় আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর আমরা যে বিষয়গুলা পিসির মধ্যে দেখছিলাম, ইনসার্টে যে অপশনগুলো আছে ঠিক সেম সব অপশনগুলো এই জায়গায় রয়েছে। এই জায়গায় আপনি পিকচার অ্যাড করতে পারেন, টেবিল, আপনার ডকুমেন্ট স্ক্যান করতে পারেন, বিভিন্ন শেপ নিতে পারেন পছন্দ অনুযায়ী। তারপরে টেক্সট লিখতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারেন, কমেন্ট করতে পারেন, হেডিং অ্যান্ড হেডার অ্যান্ড ফুটার সিলেক্ট করতে পারেন। তারপরে ড্র অপশনে যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে ড্র করতে পারেন। লেআউটে যাওয়ার পর আপনি মার্জিন করতে পারেন, সাইজ দিতে পারেন, কলামের কলাম কয়টা দিতে চান সেটাও সিলেক্ট করতে পারেন। তো এরকম যে বিষয়গুলো আমরা মোবাইলে দেখছিলাম, পিসিতে বা ডেস্কটপে দেখছিলাম ঠিক সেম বিষয়গুলো এই জায়গায় রয়েছে। হয়তোবা কিছু এলিমেন্ট কম আছে, এটা আপনাদের বুঝতে হবে যে যেসব কাজ ল্যাপটপ দিয়ে করা যায় বা ডেস্কটপ দিয়ে করা যায়, ওই কাজগুলো সব কাজ ফোন দিয়ে হবে না। এজন্য অবশ্যই বলবো আপনারা যখন মাস্টারিং ক্লাসে যাবেন, মাস্টারিং ক্লাসে যাওয়ার পূর্ববর্তীতে আপনার ফান্ডামেন্টাল সেশনেই যাতে আপনাদের একটা ডিভাইস কালেক্ট করে নিতে পারেন। সেটা কম দামি হোক বা লো বাজেটের হোক সমস্যা নেই। ডিভাইস যাতে থাকে, ডিভাইস ছাড়া আপনারা কাজ করতে পারবেন না সব কাজ। আচ্ছা, এই ছিল আমাদের গুগল মাইক্রোসফট এক্সেলের কাজ। এরপরে যদি আমরা ঠিক সেম যেভাবে গুগল ডক্স ইউজ করছি, গুগল ডক্স এর মাধ্যমে যদি ক্লাস দেখাতে চাই, মোবাইলের মাধ্যমে মোবাইলে যারা রয়েছেন তারা কিভাবে গুগল ডক্স ইউজ করতে পারেন। তো আপনারা ক্রোম ব্রাউজার চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই জায়গা থেকে গুগল ডক্স লিখেও সার্চ করতে পারেন অথবা 9 ডট আইকন থেকেও যাইতে পারেন। গুগল ডক্স সার্চ করার পরে এই জায়গায় অনলাইন ডকুমেন্ট এন্ড পিডিএফ এডিটর আসবে, ক্লিক করতে পারেন। তারপরে সাইন ইন করতে পারেন। আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করতে চান সেটা ওই জায়গায় সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আমার সাইন ইন হয়ে গেছে, সিম্পল একটা ম্যাটার। তারপরে জায়গায় হোম পেজ আছে, হোম পেজে আপনার যে ফাইলগুলো পূর্ববর্তীতে সেভ করা আছে সেই সেভ করা ফাইলগুলো এই জায়গায় শো করবে। আপনি যদি কোনো ফাইল স্টার করে রাখেন বা মার্ক করে রাখেন যে এই ফাইলটা আপনার গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেই ফাইলটাও আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনি কাকে কাকে শেয়ার করছেন আপনার ডকুমেন্টগুলো, সেই শেয়ার অপশনে গেলে আপনি দেখতে পারবেন। তা আপনি ফাইল সেভ করছেন এগুলো সবই জায়গায় রয়েছে। তো আপনি জাস্ট সিম্পলি জায়গায় নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে জায়গায় গুগল শিট, গুগল ডক্স ওপেন করবেন, না গুগল শিট না গুগল স্লাইড, তিনটার কাজই আপনি এই জায়গা থেকে করতে পারবেন। যারা গুগল ডক্সে আমি সিলেক্ট করব। গুগল মোবাইল থেকে গুগল ডক্স সিলেক্ট করার জন্য বা মোবাইল গুগল ডক্সে কাজ করার জন্য এই জায়গা থেকে গুগল ডক্সটা ইনস্টল করতে হবে। গুগল ডক্স ইনস্টল হয়ে গেছে, এই জায়গা থেকে সিম্পলি জাস্ট ওপেন করবেন। আচ্ছা, গুগল ডক্স অ্যাপস ইনস্টল করে নেবেন আপনারা অবশ্যই। মাইক্রোসফট এক্সেল যে ডকুমেন্ট বা যে সফটওয়্যার আপনি ইনস্টল করছেন ঠিক সেম ভাবেই গুগল ডক্সও ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এই জায়গা থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট ওপেন হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হওয়ার পরে আপনি এই জায়গায় যে কোনো কিছু টাইপ করতে পারেন। টাইপ করার পরে যে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি বোল্ড করতে চান বোল্ড করবেন। তারপরে এই জায়গায় যদি আপনি ইটালিক ফরম্যাটে নিতে চান ইটালিক ফরম্যাটে করবেন, আন্ডারলাইন দিতে চান আন্ডারলাইন করবেন, টেক্সট কালার ফন্ট কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করার সুযোগ রয়েছে। তারপরে যদি আপনি হাইলাইট করতে চান হাইলাইট করবেন।
এই জায়গায় আপনি অ্যালাইনের অপশন রয়েছে। আপনি যদি বাম দিক থেকে অ্যালাইন করতে চান, মাঝখান বরাবর অ্যালাইন করতে চান, ডান দিক থেকে অ্যালাইন করতে চান, অথবা হোল পেজের ভিতরে সমানভাবে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে এরকম করতে চান, এটা সিলেক্ট করবেন। তারপরে জায়গায় বুলেট অপশন আছে, আপনি জায়গাতে বুলেট অপশন করতে পারেন, নাম্বারিং করতে পারেন, টিক চিহ্ন করতে পারেন। আপনি যদি বাম দিকে লেখাটা সরায় নিতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন, আর যদি ডান দিকে সরায় নিতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। হচ্ছে যে বেসিক গুগল ডক্স এর মধ্যে সব কাজ করা যায় না। আপনি মোবাইল যদি যারা করবেন মোবাইল ইউজার তারা অবশ্যই মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করবেন, এক্সেলের মধ্যে কাজ করবেন। তো আপনি যে ফন্ট কালারটাকে চেঞ্জ করতে চান, ওই যে উপরে রিডু আন্ডু, এটা হচ্ছে রিডু বাটন, না এটা হচ্ছে আন্ডু বাটন, এটা হচ্ছে রিডু বাটন। আন্ডু বাটন ক্লিক করলে আপনি যে পূর্বের, মনে করেন হঠাৎ করে আপনি অনেক ফুল লেখালেখি কমপ্লিট করছেন, হঠাৎ করে লেখালেখি চলে গেছে বা মুছে গেছে, তখন জাস্ট আন্ডু অপশনে ক্লিক করলে আপনার পূর্ববর্তী লেখা যে অবস্থানে ছিল বা যে জায়গায় ছিল ওটা চলে আসবে। তারপরে রিড অপশনে দিলে সামনের দিকে আপনি অগ্রসর হতে পারবেন। এই জায়গায় এতে যদি সিলেক্ট করেন, এই জায়গায় আপনার সকল এডিটের অপশন রয়েছে। এই জায়গা থেকে আপনি আপনার ফন্ট, কি কালার ফন্ট কিরকম দিতে চান, ফন্টের সাইজ কিরকম দিতে চান, টেক্সট কালার কি দিতে চান, হাইলাইট করতে চান কিনা, নাম্বারিং, বুলেট, স্পেসিং কি কতটুকু দিতে চান, সবকিছু এই জায়গায় রয়েছে। আর কয়টা কলাম অ্যাড করতে চান এগুলো এই জায়গা থেকে এডিট করতে পারেন। তারপরে যদি আপনি কোনো লিঙ্ক ইনসার্ট করতে চান সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করার পর আপনার জায়গায় লিঙ্ক অপশন চলে আসবে। কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ইমেজ ইনসার্ট করতে চাইলে ইমেজ করতে পারেন ইনসার্ট। তারপর যদি টেবিল ইনসার্ট করতে চান, এই জায়গায় কতগুলো কলাম কতগুলো রো নিতে চান আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এই জায়গায় তেমন কিছু দরকার নাই। আচ্ছা, তারপরে যে লাস্ট বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি এই জায়গা থেকে সেভ করতে চান বা শেয়ার করতে চান, এই যে সেম আইকনটা এই জায়গায় রয়েছে, এটা সিলেক্ট করার পর আপনি এই জায়গায় যাদেরকে সেভ করতে চান বা যাদেরকে মেল পাঠাতে চান তাদের ইমেল অ্যাড্রেসটা জায়গায় দিবেন। দেওয়ার পর নিজে যে ম্যানেজ অ্যাক্সেস লেখা আছে, ম্যানেজ অ্যাক্সেসের এই জায়গায় সিলেক্ট করবেন, এই জায়গায় রেস্ট্রিক্টেড থেকে চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। দেওয়ার পরে আপনি তাদের ইমেল অ্যাড্রেস যদি দেন, দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে মূলত ফোনের মধ্যে আপনি কাজগুলো করতে পারেন। অ্যান্ড আপনি যে ওয়ার্ডে লেখালেখি করছেন সেটা সেভ কিভাবে করতে হয় ফোন থেকে সেটা হয়তো দেখানো হয় নাই। আচ্ছা, এই জায়গায় আপনি লেখালেখি শেষ করার পর আপনার যখন মনে মনে হবে যে সবকিছু শেষ, তখন আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই জায়গায় যে আপনি রিনেম করতে চান বা আপনার ডকুমেন্টের নাম চেঞ্জ করতে চান, আপনি কোন জায়গায় সেভ করতে চান সেটা দিবেন। আপনি যদি ডিভাইসে সেভ করতে চান ডিভাইসে দিতে পারেন। তারপরে ওয়ান ড্রাইভে দিতে চান ওয়ান ড্রাইভও। তারপরে এই জায়গায় জাস্ট সেভ হয়ে যাবে। এই যে অটো সেভ অপশন যদি অফ করতে চান, অটো সেভ অফ করে সেভে ক্লিক করলেই অটো সেভ হয়ে যাবে। আর যদি সেভ অপশন অন করা থাকে অটো সেভ, তাহলে আর আলাদাভাবে সেভ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই ছিল আজকের বিষয়। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়গুলা। তারপরে এই আমাদের যে আজকে ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আপনারা শিখতে পারছেন, এবার যদি আপনাদের আমি হোমওয়ার্ক দেওয়ার পরে আপনাদের থেকে প্রশ্ন নিব যে কার কি প্রশ্ন রয়েছে আজকে ক্লাসের উপর সেই বিষয়টা। এন্ড আজকের যে ক্লাসের হোমওয়ার্ক থাকবে যারা ফোন ইউজার, যারা মোবাইল ইউজার বা ডেস্কটপ ইউজার রয়েছেন সকলের জন্যই আজকের ক্লাসের হোমওয়ার্কটি থাকবে আপনাকে ফুল একটা কমপ্লিট প্রফেশনাল সিভি আপনাকে বানাতে হবে ওয়ার্ড ইউজ করে এন্ড ডক্স দুইটা ইউজ করে। আপনি যদি না জানেন যে প্রফেশনাল সিভি কিভাবে মেক করতে হয় সেক্ষেত্রে আপনি ক্রমে যাবেন, ক্রমে যাওয়ার পরে জায়গা থেকে প্রফেশনাল আপনি যে কোনো ধরনের ছবি দেখতে পারেন।
প্রফেশনাল সিভি লেখা সার্চ করার পরে এই জায়গায় ইমেজ থেকে আপনি সিভিগুলো দেখতে পারবেন। দেখেন এই যে একটা, এগুলো হচ্ছে প্রফেশনাল সিভি। তো এই সিভি গুলো আপনারা মেক করবেন ওয়ার্ডের মাধ্যমে এবং মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এবং গুগল ডক্স এর মাধ্যমে। এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক হচ্ছে যে আপনাদের একটা প্যারাগ্রাফ তৈরি করবেন। প্যারাগ্রাফের টাইটেল থাকবে বা প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে যে মাই ফিউচার প্ল্যান। মাই ফিউচার প্ল্যান নামে আপনারা একটা প্যারাগ্রাফ তৈরি করবেন and আপনাদের একটা সিভি তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক। এখন বলেন কার কি প্রশ্ন আছে? আমি প্রশ্নগুলো নিব এবং প্রশ্নগুলোর উত্তর দিব। তো যার যার প্রশ্ন আছে সকলেই হ্যান্ড রাইজ করুন। হয়তোবা সময় স্বল্পতার কারণে সকলের প্রশ্ন নেওয়া হবে না, তো তারপরে আমি যথেষ্ট চেষ্টা করব সকলের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তারপরে আমার নিজস্ব সাপোর্ট তো আছেই। তো আজকের যে এমএস ওয়ার্ড এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ক্লাসটা মানে এই টপিকটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মনে থাকবে। আপনি যদি দুই একবার প্র্যাকটিস করেন বা স্যার হোমওয়ার্ক দিছে, হোমওয়ার্ক দেওয়ার পরে আর কোনো আপনার কাজ নাই বা আর কোনোদিন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেও দেখলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়গুলো মনে থাকবে না। এর জন্য আপনি যাতে যথাযথভাবে আপনি স্কিল গেইন করতে পারেন, হয়তোবা আমি আপনাদেরকে শিখাই দিতে পারবো কিন্তু আপনাদেরকে শিখে নিতে হবে নিজে থেকে। আপনি যদি এই জায়গায় ফাঁকিবাজি করেন সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কিন্তু মানে আপনারই পড়বে। এই জন্য আপনার উচিত সবসময় প্র্যাকটিসের উপর থাকা। সবগুলো ক্লাস যথাযথভাবে প্র্যাকটিস করা। কোনো বিষয় শিখতে না পারলে, বুঝতে না পারলে আপনারা আমার ফেসবুক আইডিতে নক করতে পারেন, অথবা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব। ওই ফোন নাম্বারে আপনার ফোন করে সরাসরি কোনো বিষয় জানা থাকলে জেনে নিতে পারেন। আচ্ছা, আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে যথাসময়ে ক্লাসটা সুন্দর মতো করার জন্য। ঠিক আছে, আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।